চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি আগের দিন বলেছিলাম কি কি প্রেগন্যান্সির সময় কি কি চেঞ্জ আমরা আলোচনা করেছিলাম। কারণ অ্যান্টিনেটাল কেয়ার যে আমরা করব এর সঙ্গে চেঞ্জ ডিউরিং প্রেগন্যান্সি জড়িয়ে আছে। কারণ আমরা যদি প্রেগন্যান্সি চেঞ্জটা না জানি তবে অ্যান্টিনেটাল কি কেয়ার করব। আর অ্যান্টিনেটাল কেয়ারের দুটো অংশ, একটা হচ্ছে অ্যান্টিনেটাল এক্সামিনেশন অফ দ্য প্রেগনেন্ট মাদার, আর একটা হচ্ছে অ্যাডভাইস গিভেন টু দ্য প্রেগনেন্ট মাদার। এবার এক্সামিনেশন অফ দ্য প্রেগনেন্ট মাদার কিসের উপর ভিত্তি করে করব? চেঞ্জ ডিউরিং, কারণ প্রেগনেন্সির সময় যে যে চেঞ্জ গুলো হয় আমরা এক্সামিনেশনের সময় সেই সেগুলো ঠিক ঠিক ঘটছে কিনা সেটাই দেখি, আর মাকে কিছু অ্যাডভাইস দেওয়া, বুঝতে পারলেন? এই হচ্ছে মেন অ্যান্টিনেটাল কেয়ারের মানে ব্যাপার স্যাপার। এখানে জানতে হবে প্রথমে অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে, ঠিক আছে? আর অ্যান্টিনেটাল কেয়ারের আমাদের উদ্দেশ্যটা কি, হোয়াটস দ্য মেন এইম অফ অ্যান্টিনেটাল কেয়ার, আর কেমন ভাবে আমরা অ্যান্টিনেটাল কেয়ারটা করব। এই তো কতগুলো জিনিস আছে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আগে চেঞ্জ ডিউরিং না জানলে হবে না। যেমন ধরো হাইট অফ দ্য ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড, আমি বলেছিলাম যে কোন কোন টাইমে ইউটেরাসের হাইটটা কত দূর উঠছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা যদি সেন্টারগুলো ফলো করি যেখানে প্রেগনেন্ট মাদারদের কেয়ার নেওয়া হয়, কোথায় নেওয়া হয়? এই সাব সেন্টার গুলোতেই নেওয়া হয়, মাদার গুলোকে নেওয়া হয়। তো সেখানে কি দেখা হয়? এই যে প্রেগনেন্সির সময় যে চেঞ্জ গুলো হয়, ঠিক যে যে সময়ে যে যে চেঞ্জ গুলো আসে সেইগুলো ঠিক ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ মুদ্রা কথা মেন কি কি আইটেম থাকে এরা? কি কি আইটেম থাকে? ওজন, ভেরি গুড। ওজন দেখে, বিপি দেখে, একদম প্র্যাকটিক্যাল নলেজ আছে, ঠিক বলছি। আমরা কি দেখি সেন্টারে এসে কি দেখা হয়? মানে কি করতে আমরা ডাকি সেন্টারে? পালস দেখা হয়, প্রেসার দেখা হয়, আর অ্যানিমিয়া পর্যন্ত বলে দিই। ভাইটাল যেটা হচ্ছে অ্যানিমিয়া, কতটা রক্ত কমেছে তার সাপ্লিমেন্টেশন তাই করতে হবে। কারণ পিরিয়ডের সময় একটু সরে বসো, ওটা এখানে দুটো ছিল, ওখানে চারজন বসে পড়েছে। স্যার আগে বসলে আমরা কিনা একটু বাংলা বুঝতে ভালো করে বুঝিনি, ওই সন্ধ্যে আমরা হ্যাঁ স্যার ওনাকে প্রবলেম হচ্ছে, ওনাকে আমি বলছি না আপনাকে কোনো প্রবলেম নেই, না ওনাকে বলছি স্যার। সামনে সপ্তাহ উনি ঠিক করেছেন, কোশ্চেন করেছেন। আমার প্রবলেম আছে তাহলে আমি সামনে বসেছি, আপনারা অসুবিধা হচ্ছে আমি চলে আসবো। ও স্যার আপনি বলুন। হ্যাঁ আজকে আমাদের এইটা হচ্ছে মেন টপিক, ঠিক আছে? সিস্টেমিক supervision
হ্যাঁ। দেখো অ্যান্টিনেটাল কেয়ার যদি জিজ্ঞাসা করে যে অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে, তখন বলবে সিস্টেমিক সুপারভিশন অফ এ ওম্যান ডিউরিং প্রেগন্যান্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। প্রেগন্যান্সির সময় একটা ওম্যান মানে মহিলাকে যে সিস্টেমিক সুপারভিশন করা হয় তাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি। বাংলায় বললে এই কথাটাই বলবে, ঠিক আছে? এখানে লেখা আছে মায়ের গর্ভাবস্থা শুরু থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত গর্ভবতী মায়ের সিস্টেমিক সুপারভিশন করা হয় তাকে বলা হয়। একই একই কথা, ব্যাপার। ঠিক আছে? একদম ওটা বললেও হবে। ডিউরিং প্রেগন্যান্সি লেখাই আছে তো। ডিউরিং প্রেগন্যান্সি মানে হচ্ছে প্রেগন্যান্সি Total প্রথম pregnancy থেকে নিয়ে একদম শেষ অবধি, অর্থাৎ কি কি ছিল টার্মিনেটিং পয়েন্ট। একটা হচ্ছে বলো কি থেকে কত কি ছিল? এলএমপি থেকে ইয়েস, এল এই First LMP থেকে LMP ই ডি এই তো কথা ছিল। এলএমপি থেকে ইডিডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ, ঠিক আছে? এই এতটা সময় ধরে মাকে যে সিস্টেমিক সুপারভিশন করা হচ্ছে তাকে বলছি অ্যান্টিনেটাল কেয়ার। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয় আফটার ডায়াগনোসিস অফ দ্য প্রেগন্যান্সি, কারণ প্রেগন্যান্সি যেদিন হচ্ছে সেই দিন তো ডায়াগনোসিস হচ্ছে না, ঠিক আছে? কারণ কি ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি থেকে একদম টিল ডেলিভারি অবধি যে সিস্টেম এবং ডেলিভারির পরেও ওটা যদিও পোস্টন্যাটালে চলে যাবে কেয়ারটা নেওয়া হয়, কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারের টার্মিনেটিং পয়েন্ট হচ্ছে ওইখানে, অর্থাৎ বাচ্চা ডেলিভারি অবধি, ঠিক আছে? তার মানে ইডিডি অবধি যে আমরা কেয়ার নিই সিস্টেমিক, সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। এবার এই অ্যান্টিনেটাল কেয়ারের দুটো অংশ, একটা হচ্ছে অ্যান্টিনেটাল এক্সামিনেশন অফ প্রেগন্যান্ট ওম্যান, আর একটা হচ্ছে অ্যাডভাইস গিভেন টু দ্য প্রেগন্যান্ট ওম্যান। অর্থাৎ প্রেগন্যান্ট ওম্যানকে এক্সামিনেশন করা আর প্রেগন্যান্ট ওম্যানকে অ্যাডভাইস দেওয়া, এই দুটো অংশ নিয়ে হচ্ছে সিস্টেমিক সুপারভিশন, ঠিক আছে? স্যার একটু মাঝে খেয়াল করা হচ্ছে আগে যেটা বলা হতো যে 10 মাস 10 তাহলে ওই যেটা ভালোভাবে শুনতে ওটা 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 ঠিক নয়, ওটা ভুল বলছি, ঠিক আছে? সে আগেকার ব্যাপারটা তো তখন এই যে এলএমপি আর ইডিডি এই দুটো খুব ডেভেলপ ছিল না, একটা আনজাতে করা হতো, আনজাতে তার উপরে ভিত্তি করে 10 মাস 10 দিন বলতো। বলতে আরো আগে ডেলিভারি হয়ে গেছে তখন ওটা হ্যাঁ, কিন্তু এখন আমরা সায়েন্সের যুগে বাস করছি, আমরা সমস্ত কিছু সায়েন্টিফিক্যালি যাচ্ছি, সেই হিসাবে এখন আমরা সবকিছু চেঞ্জ করে দিচ্ছি। এখন আর দায় না দিয়ে কি আমরা এই করাই ডেলিভারি করাই, ইভেন হোম ডেলিভারিও আমরা নিষিদ্ধ করে দিচ্ছি। মানে গভর্নমেন্ট থেকে রুলস করে দেওয়া হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি মাস্ট প্রতিটা মাকে, এবং যেখানে ক্যারি করতে পারছে এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে তুলে হ্যাঁ নিশ্চয় যান সৃষ্টি করা হয়েছে আমাদের, নিশ্চয় যান সরকারি তরফ থেকে নিশ্চয় যানের সৃষ্টি হয়েছে এই জন্যেই যে অ্যাম্বুলেন্সে করে ঘর থেকে ইনস্টিটিউশনে নিয়ে যাওয়ার জন্য বিনা খরচে মাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা, এবং তার জন্য আশা কর্মীদের পুরো ব্যাপারটা আশা কর্মীদেরকে মনিটরিং করা হচ্ছে ডোর টু ডোর। এক একটা সাব সেন্টারের আন্ডারে কিছু আশা কর্মী আছে, তাদের একটা সেক্টর দেয়া আছে, মানে এরিয়া ভাগ করে দেওয়া আছে, সেই এরিয়া অনুযায়ী সেই আশা কর্মীর দায়িত্ব সেখানে কতগুলো মা প্রেগনেন্ট হচ্ছে এবং মায়ের প্রেগনেন্ট মায়ের মানে এই অ্যান্টিনেটাল কেয়ারটা ঠিক মতো নেওয়া হচ্ছে কিনা, বা সে যদি না নিতে চায় তাকে ইনসিস্ট করা যে না আমাদের এরকম ব্যবস্থা আছে আপনি চলুন আমি নিয়ে যাব সঙ্গে করে, এবং তারই দায়িত্ব তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সাব সেন্টারে নিয়ে যাওয়া, নাম নথিভুক্ত করা, কার্ড
করা সব কিছু এখন আশা কর্মীদের দ্বারা মনিটরিং করা হচ্ছে। সেন্টারে তো দিদিমণিরা আছে, ম্যাক্সিমাম কিছু কালারে টেস্ট করে ঠিক আছে, হ্যাঁ ওদের একটা ইউনিফর্ম এ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে এই যে আমরা করছি এর উদ্দেশ্য কি, হোয়াটস দ্য এম অফ অ্যান্টিনেটাল কেয়ার, এটা অনেক সময় দেয়। হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এই পাখা চালা। স্যার গরম লাগছে 2 মিনিট হ্যাঁ হ্যাঁ চালা। আমরা একটা চালিয়ে দেবো হ্যাঁ এখন শীতকাল কোথায় ওইদিকে সুইচ আমারটা। এখন শীতকাল কোথায় বাইরে যাচ্ছি এম বলছি, এম হচ্ছে তোমার টু মেনটেন দ্য ফিজিওলজি অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো ঘটে সেই চেঞ্জগুলো যাতে সঠিকভাবে এগিয়ে যেতে পারে প্রেগনেন্সিটা, সেইটা দেখা, টু প্রিভেন্ট আনওয়ান্টেড কমপ্লিকেশন অ্যান্ড ডিটেকশন অফ ফিজিক্যাল ডিফেক্ট, ঠিক আছে।
অর্থাৎ কিছু প্রেগনেন্সির সময় কোনো ধরনের কমপ্লিকেশন গ্রো করছে কিনা সেইগুলো ডিটেক্ট করা এবং তার সমস্যাগুলো সমাধান করা, এবং ওই ফিজিক্যাল এক্সামিনেশনের সাহায্যে ওর মধ্যে যদি কোনো ফিজিক্যাল ডিফেক্ট থাকে, যেমন শর্ট স্ট্যাচার, ঠিক আছে, বিলো ওয়েট, হ্যাঁ, এই সমস্ত কিছু ফিজিক্যাল মানে ফিজিওলজিক্যাল ডিফেক্ট যেগুলো তার মানে জন্মগত এবং তার মানে শারীরিক শরীরগত, সেইগুলোকে ডিটেক্ট করে তার জন্য আগে থেকেই তার সাবধানতা অবলম্বন করা, ঠিক আছে। আর একটা মেন যেটা খুবই খুবই কমন, সেটা হচ্ছে টু ইমপ্রুভ দ্য সাইকোলজি অফ দ্য প্রেগনেন্ট মাদার। প্রেগনেন্ট মাদারের প্রেগনেন্সি সম্বন্ধে যেহেতু বাইনিগামীরা যারা, তাদের ক্ষেত্রে মানসিকভাবে তাদেরকে চাঙ্গা করা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারের একটা উদ্দেশ্য। কারণ অনেক সময় অনেক ভ্রান্ত ধারণা থাকে মায়েদের মনে এবং অনেক ধরনের ভীতি থাকে, সেই ভ্রান্ত ধারণা এবং ভীতিটাকে কাটিয়ে দেওয়া হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারের একটা অংশ। বলে না, পাবে, প্রচন্ড যন্ত্রণা হবে, ওটা খুব পেটাবে, মারবে, এই সমস্ত ভয় ওর মনের মধ্যে প্যানিক হিসাবে ঢুকে দেওয়া, সেইগুলোকে ক্লিয়ার আপ করে দেওয়া যে না, এটা কোনো ব্যাপারই নয়, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনা। তুমি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, সমস্ত প্রজাতির বাচ্চা হচ্ছে, নিশ্চিন্তে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমারও এরকম নিশ্চিন্তে হয়ে যাবে, কোনো চাপ নেই, আমরা সঙ্গে আছি। এই যে অ্যাসিওর করা, এইটা হচ্ছে ইমপ্রুভ দ্য সাইকোলজিক্যাল, মানে সাইকোলজিটাকে তাকে এনহ্যান্স করে দেওয়া, মানে ভয়টাকে দূর করে দেওয়া, এটাও একটা অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্য। আর মেন অবজেক্ট হচ্ছে আমাদের কি না, ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। এটাই হচ্ছে আমাদের মেন গোল। অ্যান্টিনেটাল কেয়ারের মেন অবজেক্ট হচ্ছে এটা। তো যদি বলে এম এন্ড অবজেক্ট অফ অ্যান্টিনেটাল কেয়ার, তখন তোমরা এই কথাগুলো বলে বলবে যে প্রেগনেন্ট মাদারের ফিজিওলজি ঠিকমতো মেনটেন করার জন্য আনওয়ান্টেড কমপ্লিকেশন গুলোকে আর্লি অ্যাজ পসিবল ডিটেকশন করে তার ব্যবস্থাপনা করা, এবং কোনো ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল কোনো ডিফেক্ট যদি থাকে সেগুলোকে আর্লি ডিটেক্ট করা এবং সেই সমস্ত প্রবলেমগুলো সমাধান করা। আর হচ্ছে মেন্টালি প্রেগনেন্ট মাদারকে অ্যাসিওর করা যে প্রেগনেন্সি একটা নর্মাল ফিজিওলজিক্যাল ঘটনা, এখানে এর জন্য কোনো তোমাদের ভয় কিছু নেই, যেমন মানে সোজাভাবে তোমার বাচ্চা জন্ম নেবে, অর্থাৎ তুমি কোনো চিন্তা করো না, এইভাবে তাকে মেন্টালি অ্যাসিওর করা, শক্ত করা। আর মেন অবজেক্ট কি না, একটা
সুস্বাস্থ্যবান বাচ্চার জন্ম একটা সুস্বাস্থ্যবান মায়ের থেকে। এই হচ্ছে মুদ্রা এম এন্ড অবজেক্টিভ। লেখা ফেলেছো? আচ্ছা লিখে ফেলেছো। আমাকে ডাক্তার হিসেবে ভালো লাগছে। এটা হচ্ছে হিস্ট্রি টেকিং, কার না মাদারের, ঠিক আছে। এবার মাদারের ইতিহাস টেকিং করতে গিয়ে প্রথমে কি করতে হবে, নাম নিতে হবে, বয়স নিতে হবে, অ্যাড্রেস নিতে হবে, গ্র্যাভিডা, প্যারিটি। এই চার হবে স্যার, অপশন এটা। হ্যাঁ বলো। এই সবই পারাটা এই চার হবে। হ্যাঁ তো মোবাইল লাগাতে তাই নিজের মতো এইটা কি দিলে স্যার যারা বুঝে তারা কি বুঝে না সেটা শিয়ালদা লোকাল এক্সপেরিয়েন্স আছে। বলছি সব বলো। menstrual history. প্রথমে পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় তার নাম, বয়স, অ্যাড্রেস, রিলিজিয়ন, অকুপেশন, এগুলো, ঠিক আছে। কারণ এগুলোরও দরকার আছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অকুপেশনে বিভিন্ন অকুপেশনাল হ্যাজার্ড থাকে, প্রেগনেন্ট মাকে সেই সমস্ত হ্যাজার্ড থেকে দূরে রাখতে হয়। ধর্মগতভাবে কিছু সংস্কার থাকে, সেগুলোকে মেনে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। বয়স সংক্রান্ত ব্যাপার আছে, কারণ বয়স একটা ফ্যাক্টর, কারণ আর্লি টিনেজ প্রেগনেন্সি হলে সেখানে হাই রিস্ক, ডিলে মানে লেট প্রেগনেন্সি হলে পরে সেটাও হাই রিস্ক, সেই জন্য সেগুলোকে স্পেশালভাবে কেয়ার নেওয়া। অ্যাড্রেস, এই অ্যাড্রেস মানে বাসস্থান, বিভিন্ন বাসস্থানের উপরেও প্রেগনেন্সির একটা প্রভাব আছে, সেই জন্য অ্যাড্রেসটাও মেনশন করা, ঠিক আছে।
এইগুলোতে এই দিকটা গ্যাভি। এবার গ্যাভিটা, গ্যাভিটা আমি তোমাদের বলেছি গ্যাভিটা আর প্যারিটি, এটা মাকে জিজ্ঞেস করে নিতে হয়, সেইভাবে লিখতে হয়। আগে দিন বলেছি তো, কটা বাচ্চা আরে বাবা পি দিয়ে বললাম 0 1 P2 3, হ্যাঁ শুধু P1 প্লাস 0, ঠিক আছে। এই যে এখানে গ্র্যাভিটা আর প্যারিটির ইতিহাসটা এর মধ্যে লুকিয়ে আছে, এটাও তো জিজ্ঞেস করেই তো লিখতে হয়, এমনি এমনি আমি বানিয়ে লিখে দেবো, মাকে তো জিজ্ঞেস করতে হয়। এটা ভাবে না, এই যে প্রেগনেন্সির যে এই যে তোমার প্রেগনেন্সির ইতিহাসগুলো জিজ্ঞেস করতে হয় যে আগে তোমার কোনো প্রেগনেন্সি হয়েছিল কিনা। তো যদি বলে না কোনো প্রেগনেন্সি হয়নি, হ্যাঁ, তো গ্র্যাভিটা ছিল, ঠিক আছে। এইবার তার মানে যদি তার গ্র্যাভিটা 0 হয়, প্যারিটি অলরেডি 0 হবে, কারণ সেই যদি প্রেগনেন্সি হয়নি তো প্যারিটির কোনো কোশ্চেনই আসছে না, তাই না? তো এইবার যদি বলে যে জিজ্ঞেস করা হলো যে তোমার কোনো মানে জীবিত বাচ্চা আছে কিনা, হ্যাঁ বললো আমার 2টো বাচ্চা আগে আছে, ঠিক আছে। এইটা আমি 5th টাইম প্রেগনেন্ট, তার 2টো হলো কি বলে আর 2টো নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমি হিসাব করে দেখলাম তার গ্যাভিটা এখানে কত 5, গ্যাভিটা হচ্ছে 5, মানে 5 নম্বর সে প্রেগনেন্সি গেইন করেছে। তো সেই ইতিহাসটা লিখতে গেলে আমাকে তোমার P2 প্লাস 2 লিখতে হবে, মানে 2টো তার জীবিত সন্তান আছে, তার মানে প্যারিটি হয়ে গেল 2, আর 2টো নষ্ট হয়েছে, তার মানে প্লাস তার সঙ্গে 2, তার মানে 4টে গ্যাভিটা চলে গেল। এইবার এখন প্রেগনেন্ট হয়ে আমার কাছে এসেছে, তার মানে সি ইজ 5th টাইম প্রেগনেন্ট। এই হচ্ছে এই গ্র্যাভিটা আর প্যারিটি থেকে আমরা এগুলো করতে পারি। মেনস্ট্রুয়াল ইতিহাসও সেই সময় নেওয়া হয়, সেখান থেকে এলো এই কথাটা আর এই জিনিসটাকে বার করার জন্য আমাদের কি করতে হয় না, মায়ের মেনস্ট্রুয়াল ইতিহাসটা জিজ্ঞেস করা হয় যে তোমার লাস্ট পিরিয়ডটা কবে হয়েছিল, এবং সেই লাস্ট পিরিয়ডে আমরা শুরুর দিনটা নেব, অনসেট অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের শুরু যে দিনটা হয়েছিল সেই দিনটা নেব। সেই দিনের সঙ্গে 9 ক্যালেন্ডার মান্থ এবং 7 ডেজ যোগ করে আমরা ইডিডিটা ওখানে মেনশন করব, ওই টেস্ট টেকিং এর দিনেই অ্যাক্টিভেটর কারে ফার্স্ট ভিজিট যেদিন হচ্ছে সেই দিন, ঠিক আছে। এরপরে অনওয়ার্ড ব্যাপারগুলো চলতে থাকবে, কিন্তু সেই দিন হচ্ছে ভাইটাল, এই জায়গাগুলো সেই দিনকে আমাদের ফাইন্ড আউট করে নিতে হয়, ঠিক আছে। এরপরে কি না, হিস্ট্রি অফ প্রেজেন্ট প্রেগন্যান্সি, এই যে প্রেজেন্ট প্রেগন্যান্টটা হয়েছে তার কোনো ইতিহাস আছে কিনা, মানে তার কোনো পেটে যন্ত্রণা আছে কিনা, কোনো ধরনের ব্লিডিং হয়েছিল কিনা, বা এরকম হাইড্রাবাইডা যত কিছু পার্সোনাল রিলেটেড প্রেগন্যান্সি সংক্রান্ত ব্যাপারগুলো এরকম। আগে যদি প্রেগন্যান্সি হয়ে থাকে, আগে যদি সে মা হয়ে থাকে, সেই সময় কিছু ঘটনা ঘটেছিল কিনা তার ইতিহাস পত্র এখানে লিখে নিতে হবে। সেটা অবশ্য পাস্ট হিস্ট্রিতে চলে যাবে। পাস্ট হিস্ট্রি মানে হচ্ছে অতীতের যদি প্রেগন্যান্সি হয় সেই সময় তার প্রেশার বেড়েছিল কিনা, হাইপারটেনশন হয়েছিল কিনা, সেই সময় অ্যানিমিয়া দেখা দিয়েছিল কিনা, তখন নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজার হয়েছিল, এই সমস্ত ব্যাপারগুলো পাস্ট হিস্ট্রি থেকে আমরা পেয়ে যাবো। এর সঙ্গে পাস্টে অন্য কোনো ভারী রোগ হয়েছিল কিনা, সেই রোগের সঙ্গে প্রেগন্যান্সির কোনো রিলেশন হতে পারে কিনা, সেগুলো অ্যানালিসিস করে নেওয়া হয়। তার সঙ্গে ওই মেডিকেল হিস্ট্রিটা ওর সঙ্গে জুড়ে যায়। এবার কোনো ধরনের সার্জারি হয়েছিল কিনা, পেটের কোনো অপারেশন হয়েছিল কিনা, অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল কিনা, ইউটেরাসের কোনো অপারেশন হয়েছিল কিনা, ওভারির কোনো অপারেশন হয়েছিল কিনা, সেই সমস্ত সার্জিক্যাল হিস্ট্রি ওখানে মেনশন করা হয়। এইবার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি মানে ম্যাটারনাল সাইড মেনলি, ঠিক আছে। মায়ের প্রেগনেন্সির ইতিহাস নেওয়া হয়, দেখা যায় বিভিন্ন রোগ যে কমপ্লিকেশন গুলো প্রেগনেন্সির সময় অ্যারেজ করে, অনেক সময় সেগুলো ফ্যামিলিয়াল একটা ট্রেড থাকে, যেমন এক্লেমসিয়া, প্রিএক্লেমসিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এগুলো দেখা যায় যদি মায়ের হয় সেক্ষেত্রে মেয়েরও হওয়ার সম্ভাবনা থাকে।
সেই জন্য ওই জায়গাগুলোকে ফাইন্ড আউট করে নেওয়া হয় যে ফ্যামিলির ইতিহাস দাঁড়, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ইতিহাস টেকিং হলো শুধু। দেখো এবার আগেরটা হলো হিস্ট্রি থেকে, এবার হচ্ছে এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন অফ মাদার, ঠিক আছে? বিল্ড এন্ড নিউট্রিশন, বিল্ড এন্ড নিউট্রিশন মানে নিউট্রিশন কেমন, চেহারা কেমন, এগুলো দেখতে হয়। তার হাইটটা কত দেখতে হয়, ওয়েট কত দেখতে হয়, তারপরে টাং, টিথ, গাম এবং টনসিলের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেগুলো দেখা হয়। নেক গ্ল্যান্ড, থাইরয়েড থেকে আরম্ভ করে যে গ্ল্যান্ড গুলো আছে অন্যান্য, সেগুলো কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, শরীরে কোনো ধরনের ইডিমা আছে কিনা, অ্যানিমিয়া কতটা আছে, শরীরে কোনো জন্ডিসের কোথাও দেখা দিয়েছে কিনা, কোথাও পালস রেট কত আছে, ব্লাড প্রেশার কত আছে, হ্যাঁ, আর হচ্ছে ব্রেস্টের কন্ডিশন কেমন আছে। টিথ গামের পরে কি লিখেছেন স্যার ওটা? টিথ, গাম, টনসিল, নেক গ্ল্যান্ড, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ইডিমা, অ্যানিমিয়া, জন্ডিস, পালস, ব্লাড প্রেশার, আর হচ্ছে ব্রেস্টের কন্ডিশন, কারণ বাচ্চাটা জন্ম হওয়ার পরে তো সে দুধ খাবে, সেই জন্য ব্রেস্টের কন্ডিশন ঠিক আছে কিনা সেগুলো দেখে নেওয়া হয় জেনারেল এক্সামিনেশন। সুগারটা বললেন না? সেগুলো পরে, এটা এক্সামিনেশন হচ্ছে, ওটা ইনভেস্টিগেশন, ঠিক আছে? এটা আমি ক্লিনিক্যাল অ্যাসেস করছি। যেমন ধরো এগুলো তো সব হাইট তুমি ফিচার দিয়ে মেপে নিতে পারবে, ওয়েট মেশিন দিয়ে মেপে নিতে পারবে, ঠিক আছে? তো নেক গ্ল্যান্ড গুলো হাতে করে প্যালপেট করে দেখতে পারো, ঠিক আছে? ইডিমা কিভাবে দেখবে? আপনার ফিডিং সিস্টেম, টিপিং টিপতে হবে, 1 মিনিট টিপে দেখতে হবে। কোথায় কোথায় দেখা হয় ইডিমা? বলবে যেগুলো হাড়ের স্কিনটা নিচেই হাড় আছে, স্কিনের নিচে যে অংশ হচ্ছে অ্যান্টার সারফেস অফ দা টিবিয়া বা সিনবোন, ঠিক আছে? দুটো ম্যালিওলাস আছে দুদিকে, ওই ম্যালিওলাস, ঠিক আছে? ফোরহেডের এখানে মুখে যদি আছে কিনা, অক্সিপিটাল প্রোটুবারেন্স যেখানে স্ক্যাল্পের উঁচু অংশটা খুলে থাকে পিছনের দিকে,
তো এই সবগুলোতে ফিটিং করে দেখা হয়, 1 মিনিট টিপে ধরে রাখা হয়, ছেড়ে দিয়ে পরে যদি দেখা যায় না ডেবেই আছে, অনেকক্ষণ ধরেই ডেবে আছে, মেলাচ্ছে না, তবে জানবে ইডিমা আছে, ফিটিং প্লাস। আর যদি দেখা যায় সঙ্গে সঙ্গে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, তার মানে ইডিমা নেই। ঠিক আছে, এবার অ্যানিমিয়া। অ্যানিমিয়া কিভাবে দেখতে হয়? কোথায় কোথায় দেখবে? চোখের নিচে, জিভে, আচ্ছা জিভের কোথায় দেখে? জিভের ওপরে আর টিপ অফ দ্য টাং এন্ড ডরসাম অফ দ্য টাং গেল। তারপরে আঙুলের নখের ওটা কি বলা হয়? নেল বেড রিটার্ন। নেল বেডটা টিপলে পরে সাদা হয়ে যাবে, ছেড়ে দিলেই আবার লাল হয়ে যাবে, কত তাড়াতাড়ি হচ্ছে। তাকে বলে যে নেল বেড রিটার্ন যত ভালো থাকবে রক্ত তার মানে ভালো আছে, যত ঢিলে হবে রক্ত কম আছে, তাহলে অ্যানিমিয়া আছে। ঠিক আছে, তো এইভাবে আর জেনারেল স্কিনের কালার, পাম এন্ড সোলের কালার এগুলো দিয়েও দেখা হয়। জন্ডিস, জন্ডিস কোথায় কোথায় দেখবে? চোখের উপরে, কত উপরে? আপার বালবার কনজাংটিভা। কিভাবে দেখতে হয় না, একটা আঙুল দিয়ে চোখটাকে উপরে রিটার্ন করতে হয় আর পেশেন্টকে বলতে হয় নিচে তাকান। যখনই তুমি উপরে তাকাবে, পেশেন্ট নিচে তাকাবে, উপরে যে সাদা আইবলের যে সাদা অংশটা দেখতে পাবে, ওটাকে বলা হচ্ছে আপার বালবার কনজাংটিভা। ওর মধ্যে যদি জন্ডিস থাকে ইউরিস পিগমেন্টেশন থাকবে, নাহলে থাকবে না। ঠিক আছে, আর লোয়ার পোর্শনটা যে দেখেন ওটা তো অ্যানিমিয়া, ওটা বলে দিলাম অ্যানিমিয়া। এবার জিভ এসো, জিভে যেমন অ্যানিমিয়া দেখলাম উপরে, টিপ এই দেখো নিচে, অর্থাৎ জিভটাকে উল্টে দেবো, উল্টে দিলে পরে যে অংশটা যে জোড়া থাকে তা বলে ফিনিউলাম। ফিনিউলামের দুপাশে দেখবে ইউরোইস ব্লুইস এর ভেন আছে, যদি ইউরোইস না থাকে ব্লুইস ভেন দেখতে পাবে, দুদিকে দুটো ব্লুইস ভেন দেখতে পাবে, ওর উপরে ইউরোইস স্টিং থাকে। বুঝতে পেরেছো? আর একটা ছিল সব প্যালেট, যেটা অ্যানিমিয়াতে বলনি, ওই যে নামছে হাঁ করে যে টর্চ ফেলি, যেখানে যে মানে টর্চের এটা করবে ফোকাসটা, দ্যাট ইজ সব প্যালেট। ওই প্যালেটের অ্যানিমিয়া থাকলে ফ্যাকাসে থাকবে, আর জন্ডিস থাকলে মানে ইউরোইস ভাব থাকবে। ঠিক আছে, আর কি পাম সোল জেনারেল স্কিন, এটা সবারই কমন, অ্যানিমিয়াতেও দেখতে হয়, জন্ডিসেও দেখতে হয়। তাহলে আমরা অ্যানিমিয়া কোথায় শর্টে দেখে নিলাম, জন্ডিস, ইডিমা এগুলো দেখলাম। পালসেট, পালসেট কাকে বলে? পালস কিভাবে দেখতে হয়? প্রথম জিজ্ঞেস করবে যে পালসেট কত, কত পালসেট? যাই বলো, একটা রেট, একটা ভ্যালু রেখেছে, একটা টাইম বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি অ্যাভারেজ বলো, বলবে অ্যাভারেজ 72 পার মিনিট, আর যদি তুমি লেন্থে বলো 60 to 90 পার মিনিট বা 60 to 80 পার মিনিট, যাই বলো না কেন সব কারেক্ট। ঠিক আছে, কারণ কোন নির্দিষ্ট সীমারেখা দিয়ে এগুলোকে বাঁধা যায় না। 72 কার পাবে? কারোরই পাবে না 72, কার 62 পাবে, কার 76 পাবে, কার 84 পাবে, এরকম পেতে থাকবে। দেখো তোমরা কিভাবে দেখতে হয়। এইবার কথা হচ্ছে কিভাবে দেখবো, এটা তো রেড জানলাম। কোথায় দেখবো আমরা? রেডিয়াল আর্টারি হচ্ছে কমন। হাতে যেহেতু রেডিয়াল আর্টারি আছে, রেডিয়াস বোন কোন দিকে থাকবে? বুড়ো আঙুল বলেছিলাম, শিখিয়েছিলাম, বুড়ো আঙুলের গোড়া। এইটাকে দেখতে গেলে কি করতে হয়? 3টে আঙুল দিয়ে দেখতে হয়। এই যে প্রক্সিমেট যেটা, এটাকে চেপে বন্ধ করে দিতে হয়, আর এইটাতে ফিলিং করতে হয়। এইখানটা চেপে দিয়ে এটা ফিলিং করলে একদম ঢাক 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 করে লাগে। আর যে তুমি দূরে সামনেটা বন্ধ করে দাও পাবে না, সেই জন্য দূরেরটাকে বন্ধ করে দিতে হবে। মানে বুড়ো আঙুলের গোড়ার দিকে যে আঙুলটা ফেলবে, সেই আঙুলটাকে বন্ধ করে দেওয়া হবে, তারপরের আঙুলটা দিয়ে আবার ফিলিং করবে। দেখো কত সুন্দর ফিলিং করবে, একদম পরিষ্কার হয়ে যাবে। এবার ঘড়ি ধরে 1 মিনিট গুনুন, 15 সেকেন্ড নয়, 1 মিনিট গুনতে হবে। মেডিকেল সায়েন্স তাই বলছে। আমরা তাড়াতাড়ির জন্য চেম্বারে অনেক রোগী দাঁড়িয়ে আছে বলে 15 সেকেন্ড থেকে ছেড়ে দিলাম, 15 সেকেন্ড থেকে 4 গুণ করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ম নয়, সেটা নিয়ম নয়। দেখো যত তুমি ইলেকট্রনিক্সে যাবে,
সেখানে এরর থাকতেই পারে এবং সেটা তুমি জানতে পারবে না, কিন্তু এইটা বিশ্বস্ত একদম, তুমি নিজে দেখছো ভালো করে বুঝবে। সেই জন্য যতই ডিজিটাল পিপি বেরো, তোমার ওই যে অ্যান্ড্রয়েড যেটা সেটা তোমার নিজের হাতে, তুমি সেটা যে নিজে শুনছো, আর ওখানে ওরা ট্যাগ করে কি দিয়ে দিল সিস্টোলিক ডায়াস্টোলিক, বুঝতেই পারলে না ঠিক দিল না ভুল দিল। অনেক সময় ব্যাটারি যদি একটু ডাউন হয়ে যায় উল্টো পাল্টা দেয়, বুঝতে পারছো? সেই জন্যে সবসময় বিশ্বস্ত ওয়েতে যাওয়া ভালো, নিজের উপরে ভরসা রাখো, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, আমরা পাস পেয়ে গেলাম। আচ্ছা স্যার, নেক গ্ল্যান্ডটা কেন লাগে থাইরয়েড? দেখো থাইরয়েডটা মেনলি আমরা নেক গ্ল্যান্ড বলেছি, মেনলি থাইরয়েডকে মেনশন করা হয়। এছাড়া অন্যান্য অনেক লিম্ফ গ্ল্যান্ড আছে যাদের ইনফেকশনের জন্য ফুলে থাকে, অনেক সময় টিউবারকুলার ইতিহাস এগুলো ফুলে থাকে, সেই জন্যই অনেক বুঝতে পারছো? ব্লাড প্রেশার কিসের সাহায্যে মাপবে? স্পিগোম্যানোমিটারের সাহায্যে কতটা ব্লাড প্রেশার দেখতে হয়, ঠিক আছে? এবং এইগুলো ফার্স্ট ভিজিটে একবার করে আমরা দেখে নিলাম। হ্যাঁ, সব জানা আগে এসব, তারপরে যদি কিছু বাকি থাকে তখন বললো না একটু দেবী হওয়ার পর কিভাবে বাচ্চা খাওয়া দাওয়া করবে না, আগেই তো বলে দিল। অনেকে তো বাচ্চা হয়ে যাওয়ার পর আর হয়ে গেছে। অনেকদিন ইচ্ছা গাইনোকোলজিস্ট হয়, সামনেটা আমার স্যার বিয়ের পর অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন, এটা মেনলি ডক্টর ওরিয়েন্টেড। এটা কি করে, ওরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আর ভাইজাইনাল এক্সামিনেশন করে, ঠিক আছে? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি দেখা হয়, মেনলি অ্যাবডোমিনাল গাছটা দেখা হয়, আর হচ্ছে মানে সময়ের সঙ্গে সঙ্গে তোমার ফান্ডাস অফ দ্য ইউটেরাসের হাইটটা দেখা হয়, ঠিক আছে? এর সঙ্গে তোমার স্টেথোস্কোপের কাজে ফিটাল এগুলো আমরা দেখি, ফিটাল মুভমেন্ট গুলো দেখা হয়। হ্যাঁ, এইসবগুলো সব অ্যাবডোমিনাল এক্সামিনেশনে করা হয়। আর ভাইজাইনাল এক্সামিনেশনে তোমার মেনলি মানে জেনারেলি করা হয় না, তবে যদি কোনো ইন্ডিকেশন থাকে তখন করা হয়, ঠিক আছে? এএফআই ইন্ডেক্সটা তো এই সব দেখা হবে নাকি? সব হয়, মানে বেসিক জিনিসগুলো আগে জানি, তারপরে তো আরো অনেক কিছু হয়। Examination of blood.
ESR, ঠিক আছে? তারপর হচ্ছে RH ফ্যাক্টর, তারপর হচ্ছে ABO গ্রুপিং, তারপর হচ্ছে ব্লাড সুগার, তারপর হচ্ছে VDRL। এই যে পার্সেন্টেজ তাহলে কি দিলেন? BC ESR হিমোগ্লোবিন পার্সেন্ট, RH ফ্যাক্টর, ABO, ব্লাড সুগার, আর এটা এই দুটো যে গ্রুপিং, এই দুটো মিলে হচ্ছে গ্রুপিং, ব্লাড গ্রুপিং। এই দুটোকে একসাথে বলে দিতে পারো ব্লাড গ্রুপ। মানে আরেক ফ্যাক্টরটা প্রেজেন্ট কিনা আর কোনটা ব্লাড গ্রুপ? ব্লাড গ্রুপে এবিও সিস্টেমে আমরা চারটে ভাগ করি, এ, এবি, ও আর কি গো, আর একটা বি। এবার এই হচ্ছে এবিও। এবার এজের সঙ্গে আর একটা যুক্ত থাকে, হয় প্লাস না হলে মাইনাস, তো অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ। এটা ডিপেন্ড করায় তোমার RH ফ্যাক্টরটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এরকম একটা ব্লাড স্লাইড নেওয়া হয়, সেখানে এইরকম এক ফোঁটা দু ফোঁটা রক্ত নেওয়া হয়, এখানে অ্যান্টি এ আর হচ্ছে অ্যান্টি বি, আর হচ্ছে এদিকে অ্যান্টি ডি। এই যে RH ফ্যাক্টরটা একটা রিয়েজেন্টের সাহায্যে করা হয়, অ্যান্টি ডি দিয়ে কোয়াগুলেট হয়ে গেলে পজিটিভ, না হলে পরে নেগেটিভ। এখানে অ্যান্টি এ দিয়ে যদি এ হয় কোয়াগুলেশন হয়, তখন এ গ্রুপ, বি দিয়ে যদি হয় বি গ্রুপ, যদি না হয় তোমার কি বলা হয়, নেগেটিভ। ইউনিভার্সাল জোনাল। ইউনিভার্সাল ডোনার। এইভাবে তোমার এইভাবে ব্লাড মানে গ্রুপিং গুলো সাহায্য করা হয়। এগুলো প্যাথোলজির ব্যাপার, প্যাথোলজি পড়ার সময় এগুলো জেনে যাও তোমরা। তো মোটামুটি আমাদের ব্লাড এক্সামিনেশন অফ ব্লাড করা হয়। তারপরে VDRL এর সাথে তো আরো দুটো হয়, কি বলো, HCV and HIV 1 and 2, হ্যাঁ HCV আর HIV 1 and 2। ওগুলো ভিডিওর মধ্যে আমরা ফেলে দেবো। না ভিডিওর মধ্যে স্যার আসে না তো, তারপরে HBsAg হেপাটাইটিস আছে কিনা সেটার জন্য সেটা দেখো তো, এই HBsAg স্যার ডিসিডি সিঙ্গেশনটা মানে টোটাল কাউন্ট, ডিফারেনশিয়াল কাউন্ট, ইয়ে সাবজেক্ট আমার পড়েছে তো আগের এক্সামে। routine examination of urine, গরম লাগছে। এই বাইরে চলে যা, একটু ঠান্ডা হবে না? বাইরে যা, বাইরে যা। তবে পড়ার ইন্টারেস্টটা বাড়ছে। জানিস কি দাদা ওর ওইটাই তো আসে। তো যে বলে আনন্দ পাইছে আনন্দ পাঠকতা আছে। তুই বাইরে কোনো কারণ মার খাসনি না সেটা খারাপ। হ্যাঁ এই বাঁচলানোর জন্য। এই সব ইনভেস্টিগেশন গুলো করা হয়, এর সঙ্গে আরো এখন মডার্ন করা হয়, সেগুলো লিখতেও পারো, নাও লিখতে পারো। ওই যেটা বলছে হেপাটাইটিস বি আছে কিনা, এইডস আছে কিনা, এগুলো এইডস অব্দি VDRL এ চলে আসে আমাদের। এবার মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো মেনলি, সেইগুলো সব এর মধ্যে VDRL এর মধ্যে পৌঁছে যাবে, ঠিক আছে? তো মোটামুটি এইগুলো লিখতে পারলে সব। আর এই সার্ভাইকাল সাইটোলজি, সার্ভাইকাল যে ডিসচার্জ হয় সেটা সাইটোলজিক্যাল এক্সামিনেশন করে দেখা হয়, স্লাইড আনা হয়, মাইক্রোস্কোপে দেখা হয়। আর হচ্ছে বেশি আলাদা, ঠিক আছে? এই ইনভেস্টিগেশন গুলো রুটিনলি করা হয় এবং এগুলো হচ্ছে তোমার সব অ্যান্টিনেটাল কেয়ারের তোমার এক্সামিনেশনের পর্ব শেষ হলো। এরপরে অ্যাডভাইসের পর্ব শুরু হবে। এই দিকটাকে অ্যাডভাইসটা একটু বলে তারপরে আরো ঠিক আছে। After 12 weeks,
এবার এই এক্সামিনেশন গুলো এইটার মাসে সবগুলো করা হয় না। প্রথমে তো একসঙ্গে সব করা হয়ে গেল, কারণ এক্সামিনেশন অফ ব্লাড আপনি বারবার করবে না, একবার করে নিয়ে দেখে নিল। কিন্তু বিপি, তারপর সুগার, যেগুলো নিচে এটা বাড়তে পারে সেগুলো